খুব সাবধানে পা ফেল সোনালি। আহা, তোর ছটফটের স্বভাবটা কবেই যাবে বাপু? শাশুড়ি মা একটু আদুরে স্বরে বকা দিলেন ওকে। শাশুড়ি নয়, মামনি বলে ডাকে সোনালি অর্কর মাকে। বিয়ের পরের দিন থেকে ছোটোখাটো বিষয়ে মামনির সাথে মতবিরোধ হলেও সেভাবে ঝগড়া কোনোদিন হয়নি সোনালির। আসলে সোনালি খুব বেশি তর্ক করা পছন্দ করে না। সামান্য ভুলচুক দেখলেও না দেখার ভানি করে থাকে। তাই সোনালি সকলের কাছে খুব বাধ্য মেয়ে বা বাধ্য বৌমা। মামনি যেদিন থেকে শুনেছে অর্ক বাবা হবে আর উনি ঠাকুমা, সেই দিন থেকে তো সোনালির ওপর নিষেধাজ্ঞা বেড়ে গেছে। এমনকি সোনালি কখন কি খাবে তাও ওনার কথা শুনে। ছেলে অথবা মেয়ে এই নিয়ে মামনির কোনো সমস্যা নেই। ওনার কেবল একটাই কথা, বংশের প্রথম সন্তান, ওনার প্রথম ঠাকুমার ডাক শোনানোর মানুষটা যেন সুস্থ সবল হয়। বাবিন মানে অর্কর বাবার সাথে তো এ বাড়িতে ঢোকার প্রথম দিন থেকেই মেয়ে বাবার সম্পর্ক ওর। এই যেমন একটু আগে সোনালি বাবিনকে কানে কানে বলে এলো, মামনি বিকেলের দিকে ছোট কাকিমার বাড়ি গেলে তুমি আর আমি চালতার আচার খাবো। বাবিন হেসে বলল, ওরে পাগলি, বুড়ো হাড়ে টক সইবে কেন? তবে তোর মামনিকে লুকিয়ে আচার খেতে তোকে আমি হেল্প করব। অর্ক তো আগে অফিস ফেরত মার্কেট থেকে সোনালির জন্য চিকেন স্যাতে বা ফিশ ফ্রাই টাইপের স্ন্যাক্স নিয়ে আসতো। এখন তো বাবা হবার আনন্দে সোনালির পেটের মধ্যে পুরো ফ্রুট গার্ডেন বানাবার মতলব এঁটেছে। সত্যনারায়ণ পুজোর মতন এক ব্যাগ করে ফল আনছে আর সোনালিকে সেইগুলো জোর করে খাওয়াচ্ছে মামনি। সন্ধেবেলায় অর্কর কোলে মাথা দিয়ে সোনালি শুয়েছিল। অর্ক মাঝে মাঝেই এক্সাইটেড হয়ে গিয়ে সোনালির পেটে কান রাখছে। বোকাটা জানেও না 4 মাসে কিছুই সেভাবে বোঝা যায় না। বিয়ের পর সম্পূর্ণ নতুন একটা পরিবেশে এসে কী করে যে সকলের সাথে মানিয়ে নেবে সেটাই ছিল সবথেকে আতঙ্কের বিষয় সোনালির কাছে। কিন্তু অর্কদের বাড়িতে এসে সোনালি দেখল সকলেই ওকে মানিয়ে নিচ্ছে। নিজের ভাগ্য দেখেই নিজের গর্ব অনুভব করছে সোনালি। অফিস থেকে সামনের সপ্তাহেই অর্ককে হায়দ্রাবাদ পাঠাবে 1 সপ্তাহের জন্য। হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে মাঝে মাঝেই ট্যুরে যেতে হয় ওকে। কিন্তু সোনালিকে এই অবস্থায় রেখে অর্কর মোটেই যেতে ইচ্ছে করছে না। মামনি অনেক বুঝিয়েছে ছেলেকে, আমরা তো আছি। মামনি অনেক দিন আগে বাড়ি থেকে হারিয়ে যাওয়া একটা 1 ভরি সোনার হার কাল রাতেই আলমারির একেবারে কোণ থেকে পাওয়া গেছে। বছর 2 আগে হারিয়ে যাওয়া হারটা হাতে পেয়ে মামনি আনন্দে সোনালিকে চুমু খেয়ে বলেছিল, আমার দাদু ভাই বা দিদিভাই যেই আসুক সে খুব পয়মন্ত হবে রে। অর্কর ট্রলি ব্যাগটা গোছাতে গোছাতে সোনাই বলল, 7 দিন পর তুমি যখন ফিরবে তখন কিন্তু আমাকে একদিন বাইরে ডিনার করাতে নিয়ে যেতে হবে। এসব হেলদি ফুড খেয়ে খেয়ে আমার মুখে চড়া পড়ে গেছে। প্রতিদিন রাতে অর্ক নিয়ম করে সোনালির সারা দিনের খাবার দাওয়ার খবর নিচ্ছে। পেন ড্রাইভে 1 গাদা কমেডি মুভি ভরে দিয়ে গেছে। সোনালি যেন কিছুতেই মন খারাপ না হয়। এর মধ্যে একদিন সোনালির বাবা মাও এসেছিল। দেখতে দেখতে কেটে গেল 7 দিন। আজ অর্ক ফিরবে। সোনালির ভীষণ ইচ্ছে করছিল অর্কর ফেভারিট কোনো একটা ডিশ বানাবে, কিন্তু কিছুতেই মামনি ওকে রান্নাঘরে ঢুকতে দেবে না এখন। অর্কর ফ্লাইটে ওঠার আগেই ফোনটা করেছিল। হঠাৎ বাবিন ড্রয়িং রুম থেকে চিৎকার করে উঠল। সোনালি কিছু বোঝার আগেই মামনি বলল, পেটেরটাই অপয়া, পৃথিবীর আলো দেখার আগেই বাবাকে খেলো। মামনি পাগলের মতন কী সব বলছে? অর্কর
কলকাতাগামী প্লেনটা ক্র্যাশ করেছে। মৃতের তালিকা এখনো দেয়নি। সোনালির ভাবার ক্ষমতা প্রায় শেষ। মামনি সোনালির পেটের একটা দুটো কিল মেরে বলল, মেরে ফেল এটাকে, আমার ছেলেকে খেয়েছে ও, অপয়া, অলক্ষণে। কোকিয়ে উঠেছিল 4 মাসের অন্তঃসত্ত্বা সোনালি। ভিতরে থেকে ফোনটাও বোধহয় বলে উঠেছিল, ওটা অ্যাক্সিডেন্ট, আমি নিরপরাধ। তারপর ঠিক কি হয়েছিল সোনালির আর জানা নেই। শুধু যখন চোখ খুলেছিল তখনও নার্সিংহোমের বেডে। চোখের সামনে অর্ককে দাঁড়িয়ে থাকতে দেখেও মনে হচ্ছিল এটা শুধুই ওর স্বপ্ন। বাবিন হাত জোর করে ক্ষমা চাইছে সোনালির কাছে। উনি যে নিউজে প্লেন ক্র্যাশের খবর দেখেছিলেন সেটা অর্কর ফ্লাইটে ছিল না, ওটা ছিল আরও ঘন্টাখানেক পরের ফ্লাইট। একপাশে মামনি দাঁড়িয়ে আছে, সোনালির বাবা মা কাঁদো কাঁদো মুখে কোণের দিকে দাঁড়িয়ে রয়েছে। অর্ক মাথায় হাত বোলাচ্ছিল। অর্ক বেঁচে আছে দেখে সোনালির বন্ধ হয়ে থাকা নিঃশ্বাসটাও বেরিয়ে এলো। অজ্ঞান হয়ে গিয়েছিল সোনালি। ভয় পেয়ে ওরা ওকে নার্সিংহোমে নিয়ে এসেছে। ক্লান্ত অথচ ধীর গলায় সোনালি নিজের বাবাকে কাছে ডাকলো। এই প্রথম সোনালি নিজের মতামত জানালো, বাবা, আমি তোমার সঙ্গে বাড়ি ফিরতে চাই। আমি চাই না আমার সন্তান অর্কদের বাড়িতে জন্মাক। মামনি বলল, আমাকে ক্ষমা করে দে। সোনালি তখন স্থির স্বরে বলল, মামনি, আজ যদি অর্ক ফিরে না আসতো তাহলে কিন্তু এই সন্তান সারাটা জীবন অপয়া বলেই পরিচিত হতো। যে প্লেনটা ক্র্যাশ হয়েছে তাতেও কিন্তু অনেক প্যাসেঞ্জার ছিল। হয়তো সেখানে কোনো গর্ভবতীর স্বামী ছিল না। তাহলে কার দোষে ওটা ক্র্যাশ হলো বলো তো? সবাই নিশ্চুপ চোখে তাকিয়ে আছে সদা শান্ত মেয়ে সোনালির দিকে। আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো পয়া অপয়া তকমা ছাড়াই। অর্ক বলল, তুমি সত্যি ও বাড়ি চলে যাবে? ঘাড় নেড়ে সোনালি বলল, হারানো জিনিস খুঁজে পাওয়া বা অ্যাক্সিডেন্টের ওপর যখন আমার সন্তানের জন্ম মৃত্যু নির্ভর করছে তখন তো মা হয়ে আমাকে ভাবতেই হচ্ছে। সোনালি নার্সিংহোম থেকেই রওনা দিল বাপের বাড়ির উদ্দেশ্যে। পিছন ফিরে মামনি, বাবিন আর অগরকে বলে গেল, ওকে সুস্থভাবে জন্ম দিয়ে তারপর হয়তো ফিরব। জন্মগ্রহণের জন্য হেলদি ফুড নয়, ওর একটা শিক্ষিত পরিবেশ দরকার। অর্ক বলল, কিন্তু আমার কি দোষ সোনালি? সোনালি বলল, দোষ তো কারোরই নয় অর্ক, দোষ মানসিকতার। যার এখনো নিজস্ব আকৃতিই গঠন হয়নি সে কি করে অন্যের ভাগ্য নিয়ন্ত্রণ করছে? একটা আকৃতিবিহীন ভ্রূণ কি করে পয়া অপয়া বিচারের মানদণ্ড হতে পারে? তবুও সোনালি ফিরবে সন্তান কোলে নিয়ে তার জন্মদাতার ভিটেতে। হয়তো মঙ্গল শঙ্খ বাজবে এই বাড়িতে, যেখানে একদিন চোখে না দেখেই তাকে অপয়া দুর্নাম দেয়া হয়েছিল। কিছুক্ষণের জন্য হলেও তার মৃত্যু কামনা করা হয়েছিল। একদিন দেখা যাবে তারই বাবা দাদু ঠাকুমা ডাকে এই বাড়িটা প্রাণচঞ্চল হয়ে উঠবে। কে জানে আজকের ঘটনাটা কি আদৌ মন থেকে মুছে ফেলতে পারবে সোনালি? বড় বিশ্রী দাগ রয়ে গেল। আলতো করে হাত বোলানো নিজের গর্ভের সন্তানের গায়ে। মনে মনে বলল, দুশ্চিন্তা করিস না, মা আছে তো তোর পাশে। পরিস্থিতির চাপে
কোনো না কোনো মানুষকে ক্ষমা করতে হয় ঠিকই। ঝকঝকের আয়নার মাঝে ফাটা দাগ হয়ে রয়েই যায়। সোনালি তার সন্তানকে বাবার আদর থেকে যেমন বঞ্চিত করতে পারে না, তেমনি এই ঘটনা ভুলেও যেতে পারে না। মামনি ডাকে আর সেই আন্তরিকতার ছোঁয়া রাখতে পারবে না ও। সত্যি এমন কত বিশ্রী দাগ অনায়াসে টেনে দেওয়া হয় মেয়েদের মনে, তাই না?